আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের অনেকের অনুরোধ ছিল সিরাজউদ্দৌলা নাটকটি যেন এক পাঠে নেয়ার চেষ্টা করি। আসলে এই বিষয়গুলো পড়েই উপলব্ধি করতে হয় এবং বিষয়গুলো অবগত হতে হয়। তারপরও আমি চেষ্টা করছি খুবই সংক্ষেপে, যাতে এটির মূল ঘটনা তোমরা মনে রাখতে পারো। মূলত নাটক সমাজের দর্পণ। এখানে আসলে কিভাবে সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, তার নিজের আত্মীয় স্বজন, কাছের মানুষ এবং ইংরেজদের ষড়যন্ত্রের কারণে সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। দুটো বিষয় আসে এই নাটক প্রসঙ্গে। একটি হচ্ছে গৃহশত্রু বিভীষণ, অর্থাৎ এই ঘরের শত্রু বিভীষণ, এটি এই সিরাজউদ্দৌলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আরেকটি বলা হয় প্রাসাদ ষড়যন্ত্র, অর্থাৎ প্রাসাদের ভেতর থেকেই ষড়যন্ত্র হয়েছিল, যেটি তার পতনের অন্যতম কারণ। যাই হোক, আমি সংক্ষেপে ঘটনাটি বোঝানোর চেষ্টা করছি। এই বিষয়টির যে প্রেক্ষাপট সেটি হচ্ছে নবাব আলীবর্দী খাঁ ছিলেন বাংলার নবাব। তার নাতি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। আসলে তার কোনো পুত্র সন্তান ছিল না, ছিল 3 কন্যা সন্তান। প্রথম সন্তানের নাম হচ্ছে ঘসেটি বেগম। ঘসেটি বেগমের পুরো নাম মেহেরুন্নেসা, মাইমুনা বেগম এবং আমিনা বেগম। 3 জন কন্যা সন্তান ছিলেন। তো ঘসেটি বেগম নিঃসন্তান, মাইমুনা বেগমের যে সন্তান শওকত জং এবং আমিনা বেগমের 3 সন্তান সিরাজউদ্দৌলা, একরামউদ্দৌলা এবং মির্জা হামদি। তো আলীবর্দী খান আসলে সিরাজউদ্দৌলাকে পছন্দ করতেন তার আচার আচরণ, তার বৈশিষ্ট্যের জন্য। তো তিনি অল্প বয়সে, মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলার হাতে ক্ষমতা তুলে দেন। তো আলীবর্দী খান এখানে ইংরেজদের শাসন করতে দিলেও সিরাজউদ্দৌলার সাথে তাদের একটু দূরত্ব ছিল। দুটো দিক থেকেই সিরাজউদ্দৌলার সাথে, একটা তার আত্মীয় স্বজনের সাথে, আরেকটি হচ্ছে ইংরেজদের সাথে দূরত্ব ছিল। দুই দিক থেকে শত্রুতা ছিল। এক হচ্ছে ঘসেটি বেগম, তার খালা, তিনি নবাব হিসাবে মসনদে আরোহণ করতে পারেননি। তারপর তিনি একটা পুত্র সন্তান দত্তক নিয়েছিলেন ছোট বোনের একরামউদ্দৌলা, সেও বেঁচে ছিল না। তার যে মেজ বোন শওকত জং, তার ছেলেকেও নবাব করতে পারতেন, সেটিও করেননি। ছোট বোনের যে সন্তান সিরাজউদ্দৌলা, তাকে নবাব করেছেন। আলীবর্দী খাঁর সৎ বোনের স্বামী হচ্ছে মীর জাফর, তারও সিংহাসনে বসার একটা, ক্ষমতায় বসার একটা লোভ কাজ করেছে। তো এই যে আত্মীয় স্বজনের মধ্যেই একটা দ্বন্দ্ব ছিল। আর ইংরেজদের সাথে দ্বন্দ্ব ছিল, তারা হচ্ছে বাণিজ্য করার পাশাপাশি লোকবল বাড়িয়েছে, ক্ষমতা বাড়িয়েছে, অস্ত্র আমদানি করেছে। এটা একটা বিষয় ছিল। যারা সিরাজের শত্রুপক্ষ তাদেরকে আশ্রয় দিয়েছে, সেই সাথে সিরাজউদ্দৌলার সাথে যে সৌজন্যমূলক যে সাক্ষাৎ, নজরানা পাঠানো, এইসব বিষয়ে তাদের দূরত্ব ছিল। সব মিলেই ইংরেজদের সাথে এবং তার নিজেদের আত্মীয়, এদের সাথে একটা দূরত্ব ছিল। তো বলা হয় যে প্রাসাদ ষড়যন্ত্র সিরাজউদ্দৌলার পতনের কারণ। আসলে আত্মীয় স্বজনরাই সহযোগিতা করেছে শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে, যেটা সিরাজউদ্দৌলার পতনকে ত্বরান্বিত করেছে। নাটক বুঝতে হলে চরিত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, কোন চরিত্রগুলো পক্ষে, কোনগুলো বিপক্ষে, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তো এই নাটকটির 4টি অঙ্কে বিভক্ত, 12টি দৃশ্য আছে। তোমরা যদি দৃশ্যগুলো মনে রাখতে পারো তাহলে মনে হয় কাহিনীর যে ধারাবাহিকতা সেটি বুঝতে পারবে। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, এটিতে আছে ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজদের সাথে সিরাজউদ্দৌলার লড়াই। এখান থেকে পালিয়ে গিয়ে ইংরেজরা ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়। তারপর জাহাজে তাদের মিত্রবাহিনীর সহায়তায় তারা সেখান থেকে বের হয় এবং যার সাথে ষড়যন্ত্র করে সবচেয়ে বেশি, ঘসেটি বেগম, তার বাড়িতে তারা একাত্ম হয়। এটি হচ্ছে প্রথম অঙ্কের যে 3টি দৃশ্য সেটি। দ্বিতীয় অঙ্কের 3 দৃশ্য। প্রথম দৃশ্যে নবাবের দরবার, নবাব বুঝতে পারে তার কাছের লোকজনই বিরুদ্ধাচরণ করছে, তাদেরকে সে শাসন করে এবং এখান থেকে বের হয়ে এই যে মীর জাফর এবং তার দোসররা ষড়যন্ত্র করে মীর জাফরের আবাসে এবং তারপরে মিরনের বাড়িতে, মীর জাফরের পুত্র মিরনের বাড়িতে, অর্থাৎ এখানে ষড়যন্ত্র করে তারা। আর তৃতীয় অঙ্কে 4টি দৃশ্য আছে। এখানে আছে একটি হচ্ছে তার স্ত্রী লুৎফুন্নেসার সাথে তার কথোপকথন, চারদিকে এত ষড়যন্ত্র, সে কিভাবে এখান থেকে পার পাবে। এরপরেরটা আছে পলাশির প্রান্তরে যুদ্ধের আগের রাতে যে শিবির, এবং তৃতীয় যেটি আছে এখানে পুরোপুরি যুদ্ধ হচ্ছে, অবস্থা খুবই শোচনীয়। চতুর্থ দৃশ্যে আছে
সিরাজউদ্দৌলা হেরে গিয়ে মুর্শিদাবাদে ফিরে গিয়েছে লোকবল জমায়েত করার জন্য। এবং চতুর্থ অঙ্কে প্রথম দৃশ্যে মীর জাফর নবাব হয়েছে এবং শেষ দৃশ্য চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্য যেখানে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হচ্ছে। তোমরা যদি এই ধারাবাহিকতা মনে রাখো তাহলে কিন্তু কাহিনীটা সহজে তোমাদের মনে থাকবে। তো আমরা আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করি। এখানে তোমাদের মনে রাখতে হবে এখানে শুরু হয়েছে 1756 সালের 19 জুন, তারিখটা মনে রাখতে হবে। প্রথম তারিখটা পলাশীর যুদ্ধ যেদিন হয়েছে 1757 সালের 23শে জুন এবং শেষ হয়েছে যে দৃশ্য 1757 সালের 2রা জুলাই, 3টা তারিখ মনে রাখবে। এখানে আক্রমণ করে সিরাজউদ্দৌলা। এখান থেকে সিরাজউদ্দৌলার আক্রমণের প্রেক্ষিতে এরা প্রথমে বড় বড় কথা বলে যে হয় জিতবে না হলে প্রাণ দেবে, কিন্তু এক পর্যায়ে তারা কি করে পালিয়ে যায়। এখানে একটি চরিত্র আছে অমিচাঁদ, যে কিনা বিশ্ব প্রতারক বলবো আমি, বিশ্ব দালাল। সে একবার ইংরেজদের পক্ষে আবার সিরাজউদ্দৌলার পক্ষে। তো সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেয় এবং কলকাতার নতুন নাম দেয় আলীনগর। তার দাদার আলীবর্দী খান থেকে আলীনগর নাম দেয়। মানিকচাঁদকে দেওয়ান নিযুক্ত করে। ইংরেজদের যে পাড়া সেই পাড়া আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, তাদের কাছে যেন কেউ কিছু বিক্রি না করে। তো এখানে গুরুত্বপূর্ণ উক্তি আছে যে বলেছে ব্রিটিশ সিংহ ভয় লেজ গুটিয়ে নিলেন। এটা কিন্তু এটা অমিচাঁদ বলেছিল যখন তারা পালিয়ে যাচ্ছিল আর কি। তো এই ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করার পরে এই ইংরেজ সৈন্যরা কোথায় যায়? ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়। তো তাদের নিজেদের মধ্যে কি করে একটা দ্বন্দ্ব তৈরি হয়, কেন তাদের আজকে এই পরিণতি, কী করণীয় ছিল, কার দোষ ছিল। এক পর্যায়ে তাদের মিত্রবাহিনী আসলে তারা শক্তি সংগ্রহ করে এবং শক্তি সংগ্রহ করে তারা যে ঘসেটি বেগমের মতিঝিলের বাড়ি সেখানে তারা ভারী জলসা বসে। সেই জলসা আসলে জলসার আড়ালে ষড়যন্ত্র চলে। এখানে মীর জাফর আসে আর যারা দোসর আছে সবাই আসে, কিন্তু সিরাজউদ্দৌলার ডান হাত হচ্ছে মোহনলাল, আসলে দেশপ্রেমিক একজন সৈনিক। তো সে তাকে নিয়ে এই ঘসেটি বেগমের বাড়িতে চলে আসে সিরাজউদ্দৌলা এবং সে কী করে ঘসেটি বেগমকে নজরবন্দি করে তার নিজের প্রাসাদে নিয়ে আসে। এবং সিরাজউদ্দৌলা বুঝতে পারে তার বিরুদ্ধে লোকজন কিভাবে ষড়যন্ত্র করছে, কাছের মানুষরা। আমরা দ্বিতীয় অঙ্কে যখন যাব, দ্বিতীয় অঙ্কে দেখব নবাবের দরবার। সেখানে তার প্রজাদের উপরে ইংরেজরা কী করছে? অত্যাচার করেছে। তাদেরকে জোর করে নীল চাষ করায়, তাদেরকে দিয়ে জোর করে লবণ চাষ, তাদের কাছ থেকে লবণ চাষ করে লবণ নিয়ে নেয়। শাস্তি হিসাবে কী করে? নখের নিচ দিয়ে খেজুরের কাঁটা ঢুকিয়ে দেয়। তখন নবাব নিজেই নিজেকে কাঠ করায়, দাঁড় করায় যে আমি একজন নবাব, আমার প্রজারা এত কষ্ট পাচ্ছে, তাহলে তো আমি ব্যর্থ। এবং তার ডান হাত বাম হাত বা যারা তার সহযোগিতা করে তাদের দিকে আঙ্গুল না তুলে নিজের দিকেই আঙ্গুল তোলে যে আমিই তো তাহলে ঠিকমতো শাসন করতে পারছি না। এবং মীর জাফর এবং তার দোসররা সেখানে ছিল। তো তারা সবাই কী করে? কালাম ছুঁয়ে বা গঙ্গা জল ছুঁয়ে রামের কসম করে সিরাজউদ্দৌলার পাশে থাকবে সেই প্রতিজ্ঞা করে, কিন্তু আসলে পাশে থাকে না, এরা বেঈমান। এবং এখান থেকে তারা কী করে? বের হয়ে আরও ষড়যন্ত্র করতে চায়। কি করা যায়? তারা যদি শওকত জংকে নবাব বানায় তাহলে শওকত জং থাকবে আড়ালে, সে হচ্ছে নেশাখোর, জলসা নিয়ে পড়ে থাকবে, মূলত ক্ষমতা থাকবে ঘসেটি বেগমের হাতে এবং মীর জাফর সেটি পরিচালনা করবে। এরকম ষড়যন্ত্র এখানেও হয় এবং পরের দৃশ্যে মিরনের যে বাড়ি সেখানেও হয়, সেখানেও জলসা চলে। মিরন যেহেতু মীর জাফর একদিন যদি নবাব হয় সে হবে শাহজাদা, সে সেই স্বপ্ন দেখতে থাকে, কিন্তু মোহনলাল সেখানে গিয়েও হাজির হয়, অর্থাৎ সিরাজউদ্দৌলার ডান হাত। এবং এখানে আরেকটি চরিত্র আছে, সেটি হচ্ছে নারায়ণ সিং। নারায়ণ সিং হচ্ছে গুপ্তচর, আসলে তার মাধ্যমে সমস্ত খবর সে পায় এবং যেখানে যেখানে ষড়যন্ত্র হয় সেখানে মোহনলাল পৌঁছে যায়। এখানে শেষ হয়েছে দৃশ্য। পরবর্তী যে অঙ্ক আছে সেই অঙ্কে লুৎফুন্নেসার কক্ষ। আসলে চারদিকে সিরাজউদ্দৌলা বুঝতে পারছে এত বাধা, এত ষড়যন্ত্র, তার স্ত্রীর সাথে সে বিষয়গুলো কথা বলে এবং তার স্ত্রী তাকে জানায় যে সে দুদিন বিশ্রাম নেই রানীর অন্দরমহলে, কিন্তু লোকজন তাতে সমালোচনা করবে এবং মোহনলাল খবর পাঠায় যে আসলে শত্রুপক্ষ জোর বেঁধেছে, এখান থেকে যেতে হবে। সেখান থেকে বেরিয়ে চলে আসে সিরাজউদ্দৌলা এবং সে এই যে পলাশীর যুদ্ধক্ষেত্র শিবিরের আগের রাত সেখানে আসে। সেখানে সে বুঝতে পারে যে মীর জাফরের যে বাহিনী আছে তারা হয়তো কেউ কি করবে না, তার পাশে দাঁড়াবে না, এত বড় শক্তি তারপরও কত তুচ্ছ, এরকমভাবে আছে।
যেখানে ইংরেজদের সৈন্য সংখ্যা মাত্র 3000, সিরাজউদ্দৌলার হচ্ছে 50,000। তারপরও আস্থা পাচ্ছে না যে কি যুদ্ধ তারা করবে কিনা। যথারীতি পলাশীর প্রান্তর 1757 সালের 23শে জুন যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধে সত্যি সত্যি দেখা যায় সিরাজউদ্দৌলার জনমান সেটি সত্যি হয়। মীর জাফরের বাহিনী পুরো পিলারের মতো দাঁড়িয়ে থাকে, তারা যুদ্ধ করে না। এবং সিরাজউদ্দৌলার বাহিনী যখন প্রায় শত্রু হটিয়ে দিচ্ছিল, সেই সময় মীর জাফরের আদেশে যুদ্ধ বন্ধ করতে হয়, যেহেতু সে প্রধান সেনাপতি। এবং যুদ্ধক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খলাই তৈরি হয়। এই পর্যায়ে দেখা যায় যুদ্ধক্ষেত্রে সিরাজউদ্দৌলার আরও কাছের মানুষ বা যাদেরকে সে বিশ্বাস করে তারা শহীদ হয়, মীর মর্দান শহীদ হয়। তো এই রকম অবস্থায় মোহনলাল তাকে জানায় সে যেন এখান থেকে চলে যায়, অর্থাৎ পরাজয় এখানে নিশ্চিত, পলাশীর যুদ্ধে পরাজিত হচ্ছে তারা, সেজন্য গিয়ে শক্তি সংগ্রহ করে। প্রথমে সিরাজউদ্দৌলা যেতে চায় না, তারপর মোহনলালের কথায় সে মুর্শিদাবাদে ফিরে যায়। সেখানে যাওয়ার পর লোকজনকে বুঝায় যে আমরা যদি একত্র হই এখনও ইংরেজরা পারবে না, আমি নিজে যুদ্ধ করব, মোহনলাল আছে। লোকজন প্রথমে কিছুটা তার কথা শোনে, পরবর্তীতে যখন তারা জানতে পারে যে মোহনলালও গ্রেপ্তার হয়েছে, তখন সব আশার আলো নিভে যায়, সব লোক তাকে ফেলে চলে যায়। এবং এই সময় চিন্তা করে মুর্শিদাবাদে এইখানেও থাকা নিরাপদ হবে না, সিরাজউদ্দৌলা তখন পালানোর চিন্তা করে এবং পরবর্তীতে আবার শক্তি সংগ্রহ করে বিরুদ্ধে লড়াই করবে, সেই মানসিকতা নিয়েই সে পালায়। এবং এই পর্যায়ে দেখা যায় ইংরেজরা নারায়ণ সিং যে গুপ্তচর ছিল তাকে হত্যা করে। ঘটনাটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে যথারীতি সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে এবং পালিয়ে গিয়েছে, তাহলে ক্ষমতা অবশ্যই মীর জাফরের হাতে। চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে দেখা গেল সিংহাসনে আরোহণ করবেন মীর জাফর, কিন্তু সে সিংহাসনে বসেনি, সে অপেক্ষা করছে কখন ক্লাইভ এসে তাকে সিংহাসনে বসাবেন। খুবই অদ্ভুত। ক্লাইভ তাকে পরামর্শ দেয় কঠিনভাবে যেন শাসন করে। আসলে সিরাজউদ্দৌলাকে ভয় পায়, তাকে যেন সেকলে বেঁধে নিয়ে আসা হয়, রাস্তার দুই পাশে লোকজন থুতু ছেটায়। আসলে মীর জাফর এতটা চায় না, ব্যক্তিগতভাবে সিরাজউদ্দৌলার সাথে তার কোনো শত্রুতা নেই, তার শুধু লোভ ছিল সিংহাসনে বসার, সে কারণে অতটা চায় না। কিন্তু ক্লাইভের মনের মধ্যে সিরাজউদ্দৌলাকে নিয়ে একটু ভয় ছিল। সেই কারণে যখন সে দেখে সে মীর জাফরকে হাত করতে পারছে না, তখন মীর জাফরের ছেলে মিরনকে সে হাত করে সিরাজউদ্দৌলাকে হত্যা করানোর জন্য। এবং শেষ দৃশ্য জাফরাগঞ্জের কয়েদখানা, যেখানে সিরাজউদ্দৌলাকে বন্দি করা হয়েছে। মিরন সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য যাকে নিয়োগ করে সে হচ্ছে মোহাম্মদী বেগ। এই চরিত্রটা তোমরা মনে রাখবে, কারণ মোহাম্মদী বেগকে সিরাজউদ্দৌলার বাবা পুত্র স্নেহে রাস্তা থেকে তুলে নিয়ে লালন করে বড় করেছেন, আর সে কিনা সিরাজউদ্দৌলাকে হত্যা করতে এসছে 10,000 টাকার বিনিময়ে। প্রথমে খুবই আশ্চর্য হয় সিরাজউদ্দৌলা যে মিরন হত্যা করতে আসতে পারে, সে তো মীর জাফরের পুত্র, কিন্তু তুমি কিভাবে এলে? কিন্তু এই যে টাকা একটা বিষয়, বেইমানি যার চরিত্রে আছে সে তো বেইমানি করবেই। তো মোহাম্মদী বেগ তখন প্রথমে লাঠি দিয়ে আঘাত করে, তারপর ছুরিকাঘাত করে সিরাজউদ্দৌলার মৃত্যু নিশ্চিত করে। এবং এভাবেই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আসলে অল্প কথায় বোঝানোর চেষ্টা করেছি, তোমাদেরকে পড়তে হবে মূল বিষয়টি বুঝতে হলে।